ওটা আলোচনা করতে হলে আমাদের প্রথমেই চার্জ সম্পর্কে জানতে হবে, যে চার্জ কত প্রকার এবং চার্জ বলতে আমরা কী বুঝি, এটাকে আমাদের প্রথমে জানতে হবে। তো তার আগে আমরা চার্জ সম্পর্কে একটু আলোচনা করে নিই। তো দেখো, এখানে তার আগে আমি একটু ম্যাটার সম্পর্কে আলোচনা করব। ম্যাটার, তো আমরা জানি কি আমাদের যে ইউনিভার্স কী দিয়ে তৈরি, আমাদের যে ইউনিভার্সটা কী দিয়ে তৈরি, ম্যাটার দিয়ে তৈরি। তো ওই ম্যাটার সম্পর্কে এখন আমাদেরকে একটু আলোচনা করতে হবে। ওকে, তো এখানে আমি ম্যাটারটা ওয়ার্ডটা লিখি, ম্যাটার। ওকে, তো দেখো ইউনিভার্সের ম্যাটারের দুটো ক্যারেক্টারিস্টিক্স থাকে, একটা হচ্ছে মাস এবং আরেকটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে কি চার্জ। তোমরা মাস সম্পর্কে ক্লাস 11-এ পড়ে এসছো এবং চার্জ সম্পর্কে তোমরা পড়ছো কি ক্লাস 12-এ। ওকে, তো তোমরা মাস একটা, যদি এখানে একটা অবজেক্ট আমি নিই, ধরে নাও একটা অবজেক্ট আমি এখানে ড্র করছি, একটা অবজেক্ট, এবং এই অবজেক্টটার নাম দিলাম এম। এখন মাস এম সমান সমান এই অবজেক্টটার মাস হচ্ছে এম এবং এর মাস হচ্ছে কি 10 কেজি। তো তোমরা ক্লাস 11-এ পড়ে এই যে মাস, এটা হচ্ছে পদার্থের হচ্ছে কি একটা ইন্ট্রিনসিক প্রপার্টি। তো ইন্ট্রিনসিক প্রপার্টি কী প্রপার্টি, এটা কী বলতে চাচ্ছে? এটা অ্যাকচুয়ালি বলছে যে একটা অবজেক্টের যে মাস আছে এটা ওই পদার্থের ইন্ট্রিনসিক প্রপার্টি। তো তোমাকে প্রথমে যদি আমি একটা কোশ্চেন করি যে তোমার নাম কি, তোমার নাম বললে আমার নাম রাজু মণ্ডল। তোমার নাম রাজু মণ্ডল কেন? এটার পিছনে কোনো যুক্তি তুমি পাবে কি? পাবে না। কারণ কি তোমার মাদার বা তোমার ফাদার বা তোমার মামা কেউ হয়তো এই নামটাকে তোমাকে রেখেছে। তো এই নামটা রাখার পিছনে কারণটা কি? তুমি কি সেই কারণটা খুঁজে বেড়াও? একদমই না। তেমনই এই যে একটা অবজেক্টে যে 10 কেজি মাস, কেউ যদি মেজার করলো 10 কেজি মাস সে পেলো, কেন পেলো এটা কি সে জানতে চায়? বলে না, কোনো জন্য আমার কোনো কাজই নেই, একটা অবজেক্ট পেলাম তার মাস হচ্ছে 10 কেজি, এটুকুই আমার কাছে যথেষ্ট। তো তেমন ইউনিভার্স যখন তৈরি হচ্ছিল, সে ইউনিভার্সটা ম্যাটার দি ফর্ম, সে ম্যাটারের কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স তাদের মধ্যে চলে এসছে। সেই ক্যারেক্টারিস্টিক্সগুলো সায়েন্টিস্টরা এক্সপেরিমেন্টালি ভেরিফাইড করে। তার মধ্যে মাস, অবজেক্টে যেটা মাস থাকে সেই মাসটা 10 কেজি 20 কেজি যেমন কিছু হতে পারে, সেটাকে জাস্ট ভেরিফাই করলো, তার কারণ সম্পর্কে সায়েন্টিস্টদের জানা নেই। তো সেই সব ক্যারেক্টার্সগুলোকে বলা হচ্ছে কি ইন্ট্রিনসিক প্রপার্টি। তাদের মধ্যে এক ধরনের প্রপার্টি আছে, অবশ্যই আছে, সেটা এক্সিস্ট করে, তাকে ভেরিফাইড করা যাচ্ছে, বাট তার কারণ সম্পর্কে জানা নেই। তো সেই সব ক্যারেক্টার্সগুলোকে ইন্ট্রিনসিক প্রপার্টি বলা হয়। তো মাস হচ্ছে একটা প্রপার্টি। তেমন সিমিলারলি চার্জ হচ্ছে পদার্থের সেই এমন একটা ক্যারেক্টারিস্টিক্স, সেই ক্যারেক্টারিস্টিক্সগুলো যে ওই অবজেক্টের মধ্যে আছে বাট তার কারণ সম্পর্কে জানা নেই। তো এই জন্য চার্জটাকে বলা হচ্ছে কি ইন্ট্রিনসিক প্রপার্টি। তুমি এখানে লিখতে হবে, এখানে তোমাকে লিখতে হবে যে চার্জটা হচ্ছে কি পদার্থের ইন্ট্রিনসিক প্রপার্টি। এখন দেখো এই যে ম্যাটার, মাস আছে এবং ম্যাটারটা কী দিয়ে তৈরি? এই ম্যাটারটা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দিয়ে তৈরি। তোমরা জানো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দিয়ে একটা ম্যাটার তৈরি। তো সায়েন্টিস্টরা এই ইলেকট্রনকে এক্সপেরিমেন্টালি ক্যালকুলেট মানে ভেরিফাইড করলো যে এর মধ্যে একটা ক্যারেক্টারিস্টিক্স পাচ্ছে তারা খুঁজে, এবং তার ক্যালকুলেশন করে তারা পেলো সেটা মানটা করলো -1.6 × 10⁻⁻19 কুলম। এবং প্রোটন যেটা, সেটাকেও ক্যালকুলেট করলো এবং তার মধ্যে একটা ক্যারেক্টারিস্টিক খুঁজে পেলো যেটা এখানে ইলেকট্রনের বিপরীত বাট পজিটিভ। তার মান হচ্ছে কি 1.6 × 10⁻⁻19 কুলম্ব। এবং নিউটন যেটা, সেটা হচ্ছে ইলেকট্রিক্যালি নিউট্রাল, ELECT, ইলেকট্রিক্যালি নিউট্রাল, তার মধ্যে কোনো প্রকার চার্জ নেই। তো এই যে ভেরিফিকেশান করে সায়েন্টিস্টরা কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স খুঁজে পেল, সেই ক্যারেক্টারিস্টিক্সগুলোর কোনো কারণ নেই, তার মধ্যে যে আছে থাকার কারণটা কি সেগুলো তারা খুঁজে পায়নি। তো সেই সব ক্যারেক্টারিস্টিক্সগুলোকে ইন্ট্রিনসিক প্রপার্টি বলা হয়। তোমাকে যদি বলে একটা অবজেক্টের মাস 10 কেজি, তার চার্জ, সেই ম্যাটারটা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দিয়ে গঠিত, সেই ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের যে মান, সেই মানগুলো তারা এক্সপেরিমেন্টালি ভেরিফাইড করলো এবং সেই মানগুলো তারা ক্যালকুলেট করে বার করলো। সেই মানগুলোকে বলা হচ্ছে এমন একটা প্রপার্টি, মান, এটা এমন একটা ভ্যালু যে তার মধ্যে আছে, এগুলোকে বলা হচ্ছে ইন্ট্রিনসিক প্রপার্টি। সেই প্রপার্টিটা কি চার্জ, এবং তাকে নাম দেওয়া হলো চার্জ, বা এটা শুধু জাস্ট ভেরিফাইড করা হলো। এর কারণ সম্পর্কে সায়েন্টিস্টদের জানান। তো যেসব ক্যারেক্টারিস্টিক্সগুলো
সায়েন্টিস্টরা ভেরিফাইড করে বা তার কারণ সম্পর্কে জানে, বাট তার মধ্যে বিদ্যমান আর তার মধ্যে এই ক্যারেক্টারিস্টিকগুলো আছে, ইনবিল্ট আছে, তো সেইগুলোকে বলা হয় ইন্ট্রিনসিক প্রপার্টি। তো চার্জ হচ্ছে তেমন একটা প্রপার্টি। তো এখন এই চার্জের বৈশিষ্ট্যটাকে আমরা এখন বুঝলাম যে চার্জ হচ্ছে একটা ইন্ট্রিনসিক প্রপার্টি অফ ম্যাটার। ওকে, মাস যেমন একটা ইন্ট্রিনসিক প্রপার্টি, সিমিলারলি চার্জ হচ্ছে একটা ইন্ট্রিনসিক প্রপার্টি। চার্জ কত প্রকার? 2 প্রকার। এখন এই চার্জ হচ্ছে কত প্রকার এটা আমাদের জানতে হবে। টাইপ অফ চার্জ, এখানে আমি যদি লিখি টাইপ অফ চার্জ, তো টাইপ অফ চার্জ ক প্রকার? একটা হচ্ছে পজিটিভ চার্জ আর একটা হচ্ছে নেগেটিভ চার্জ। নেগেটিভ চার্জ। তো এখন এই চার্জের কিছু ক্যারেক্টারিস্টিক্স আমাদেরকে প্রথমে স্টাডি করতে হবে। সংক্ষেপে সিএইচ দিলাম, এই হচ্ছে তার বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স এখন আমরা আলোচনা করব এক এক করে। ওকে, তো এই হচ্ছে আমার প্রথম স্লাইড। আমি যদি আর একটা পেজ নিই, তো এখানে চার্জের ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা আস্তে আস্তে জানার চেষ্টা করব। দেখো, চার্জ হচ্ছে 2 প্রকার, নেগেটিভ চার্জ, পজিটিভ চার্জ। তখন নেগেটিভ চার্জ যদি আমরা দেখি, এখানে যদি একটা নেগেটিভ চার্জ আমরা ধরি, আর একটা নেগেটিভ চার্জ যদি আমরা এখানে ধরে নিই, এখানে একটা নেগেটিভ চার্জ যদি আমরা ধরি, এখানে একটা পজিটিভ চার্জ যদি আমরা ধরি, ওকে, এখানে একটা পজিটিভ চার্জ, এখানে একটা পজিটিভ চার্জ। তো এই যে চার্জগুলো, এদের মধ্যে এখন আমরা কিছু অল্টারনেট করে কিছু বিষয় জানার চেষ্টা করবো। দেখো, নেগেটিভ চার্জ, দুটো সমজাতীয় নেগেটিভ চার্জ যদি আমরা পাশাপাশি রাখি, তারা সবসময় দেখবে পরস্পরকে রিপেল করবে। রিপেল ইচ আদার, তারা পরস্পরকে কী করবে? বিকর্ষণ করবে। রিপেল, ওকে, মানে কি বিকর্ষণ। আর সমজাতীয় চার্জ কী করে পরস্পরকে? এই সমজাতীয় চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, আর বিষমজাতীয় চার্জ পরস্পরকে অ্যাট্রাক্ট করে। ওকে, অ্যাট্রাক্ট করে, বোঝা গেল? এবং এটাও দেখো সমজাতীয় চার্জ, এরা পরস্পরকে কী করবে? রিপেল করবে, বিকর্ষণ করবে। ওকে, বিকর্ষণ। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে সমজাতীয় চার্জ পরস্পরকে অ্যাট্রাক্ট করে এবং বিপরীতজাতীয় চার্জ পরস্পরকে রিপেল করে। তো চার্জের এই যে ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে তোমরা জানলে, এখন আর একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক্স যদি তোমরা এখানে আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, আমরা মাস, এই মাসটাকে এম নট আমরা দিয়েছিলাম, নাম দিয়েছিলাম মাস এম নাম দিয়েছিলাম। তখন এই যে এই মাসটা সম্পর্কে যখন তোমরা হায়ার স্টাডি করবে, তোমরা যখন রিলেটিভিটি পড়বে, এসটিআর পড়বে, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি যাকে বলা হয়। দেখো, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, স্পেশাল থিওরি রিলেটিভিটি যখন তোমরা পড়বে, সেখানে কি বলছে দেখো, এই যে এই মাসটাকে যখন কোনো একটা ভি ভেলোসিটি দিয়ে ছোড়া হবে, যেই ভেলোসিটিটা কী হবে? যদি লাইটের গতিবেগের সমান হয়, লাইটের গতিবেগের কাছাকাছি হয়, একেবারে সমান বাট কাছাকাছি যদি হয়, তাহলে এই মাসটা কী হবে? এই মাসটা হয়ে যাবে কি হয়ে যাবে? দেখো, এই মাসটা তখন চেঞ্জ হয়ে যাবে। কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। কীভাবে চেঞ্জ হচ্ছে দেখো, এটা হবে এম নট। দেখো, এটা হচ্ছে স্থির মাস। দেখো, স্থির মাস, দেখো একটা মাস যখন স্থির অবস্থায় আছে তখন তাকে আমরা এম নট দিয়ে, তখন এখানে যদি এম নটটাকে যদি আমি 10 কেজি বলি, 10 কেজি, এখন এই 10 কেজি মানটা যখন ছোটা শুরু করবে, দেখো লাইটের গতিবেগের কাছাকাছি একটা গতিবেগ নিয়ে সে ছোটা শুরু করবে, তখন ওই মাসটা কী হয়ে যাবে? দেখো, ওই মাসটা তখন চেঞ্জ হয়ে যাবে, তখন এম নট থাকবে না, সেটা এম ড্যাশ হয়ে যাবে। কোনো মাস যদি লাইটের গতিবেগের কাছাকাছি ছুটতে শুরু করে, সেই মুহূর্তে ওই যে মাসটা যে ভরটা তার পরিবর্তন হয়ে যায়। সেই পরিবর্তনটাকে আমরা এই ফর্মুলা দ্বারা ক্যালকুলেট করি। এটা তোমাদের একটুকু বুঝে রাখো যে যদি একটা মাস লাইটের গতিবেগের কাছাকাছি ছুটতে শুরু করে, তাকে ছুড়ে দেওয়া হয়, তাহলে সেটা তার মাসের পরিবর্তন হয়। কী করে পরিবর্তন? এই ভি যদি এই সি এর অ্যাপ্রক্সিমেটলি সমান হয়ে যায়, তাহলে দেখবা এই ভিটা সমান সি বসিয়ে দেবো। দেখো, এই ওপরে ভি স্কোয়ার সি স্কোয়ার তখন কেটে গেলে কী হয়ে যাবে? 1। তাহলে এই জায়গাটা কী হচ্ছে? দেখো, এই জায়গাটা এম ড্যাশ সমান হচ্ছে এম নট ডিভাইড বাই 1 মাইনাস 1। দেখো, এম ড্যাশ সমান এম নট ডিভাইড বাই 0। তাহলে এম ড্যাশ সমান কী হচ্ছে? ইনফিনিটি। তার মানে কি, এই যে
মাসটা এর ভরটা দেখো ইনফিনিটি হয়ে যাচ্ছে, বাট ইনফিনিটি হবে কী করে, দেখো ইনফিনিটির কাছে চলে যাচ্ছে, টেন্স টু কখন, যখন এই ভেলোসিটিটা সি এর কাছাকাছি হচ্ছে। তাহলে তো এটুকু তোমাকে বুঝে রাখতে হবে। দেখো একটা মাস কিনা যাকে ছুড়ে দিচ্ছে লাইটের গতিবেগের কাছাকাছি, তখন সেই মাসটা কিন্তু আর 10 কেজি থাকছে না, তার মাসটা আরও বেশি ইনক্রিজ হয়ে ইনফিনিটির কাছে চলে যাচ্ছে। এটুকু তোমাকে বুঝতে হবে যে একটা মাসকে ছুড়ে দিলে লাইটের গতিবেগের কাছাকাছি তার মাসের পরিবর্তন হয়। তাহলে ম্যাটারের একটা বৈশিষ্ট্য মাস, ম্যাটারের আরও কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে চার্জ। তো এই চার্জ, এই যে মনে করো এই 10 কেজি মাসটাই, এর মধ্যে কিছু চার্জ দিয়ে আমরা এই মাসটার মধ্যে কিছু পরিমাণ চার্জ, নেগেটিভ চার্জ দিলাম, এই পরিমাণ চার্জ আমি তাকে দিলাম। এখন যদি একে ছুড়ে দিই তাহলে কি হবে, দেখো মাস এম ড্যাশ সমান সমান এম নট ডিভাইড বাই 1 মাইনাস এম নট ডিভাইড বাই ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এই সূত্র অনুযায়ী চেঞ্জ হবে, মাসটা চেঞ্জ হবে, বাট একে ভি বেগে ছুড়ে দিলে তার মাসের পরিবর্তন হচ্ছে। বাট একটা জিনিস তোমরা বুঝে রাখবে, চার্জের ক্ষেত্রে কি হবে, এই চার্জের তখন কোনো চেঞ্জ নেই, নো চেঞ্জ অন দ্য ভ্যালু অফ চার্জ, নো চেঞ্জ অন দ্য ভ্যালু অফ চার্জ। এর মধ্যে যদি এত অ্যামাউন্ট চার্জ দিয়ে ছুড়ে দেওয়া হয়, সেই ম্যাটারটার মাসের পরিবর্তন হবে, এবার সেই চার্জের কোনো পরিবর্তন হবে না। তাহলে তোমাকে কী মনে রাখতে হবে, কোনো বস্তুকে তার মধ্যে যদি কিছু পরিমাণ চার্জ দিয়ে সেটাকে লাইটের গতিবেগের কাছাকাছি ছুড়ে দেওয়া হয়, যদি সে অবজেক্টটার মাস থাকে, সে মাসের পরিবর্তন হবে এবং তার যে চার্জটা, তার চার্জের কোনো পরিবর্তন হবে না। এটুকু তোমাদের বুঝে রাখাই যথেষ্ট। এটা অ্যাডভান্স টপিকের বিষয়। তোমরা যারা আইআইটি জেই দেবে সেক্ষেত্রে তোমাদেরকে স্টাডি করতে হবে, কয়েকটা এমসিকিউ আসার চান্স থাকে। বোর্ডের ক্ষেত্রে এইটুকু বুঝলে যথেষ্ট। লাইটের গতিবেগের কাছাকাছি কোনো অবজেক্টে ছুড়ে দিলে তার মাসের পরিবর্তন হয়, কিন্তু সেক্ষেত্রে ওই চার্জের কোনো পরিবর্তন হয় না, চার্জটা যেমন তেমনই থাকে। বোঝা গেল? এই হচ্ছে বেসিক জিনিস আমরা চার্জ সম্পর্কে জানলাম। আমাদের আজকে মেন টপিক হচ্ছে কুলম্বের সূত্র। তো কুলম্বের সূত্রটা কী হচ্ছে, দেখো এখানে আমি একটা জিনিস লিখছি, কুলম্বস ল is an experimental concept. ওকে, কী লিখলাম বিষয়টা আমি একটু বোঝাই। দেখো কুলম্বের সূত্রটা কী হচ্ছে, কিছু কিছু সূত্র আমরা যেগুলো স্টাডি করি, প্রথমে তার থিওরি ডেভেলপ হয়, তারপর তার ফর্মুলা আসে, তারপরে এক্সপেরিমেন্ট হয়। বাট কুলম্বের ক্ষেত্রে প্রথমে এক্সপেরিমেন্ট হয়েছিল, তারপর সেই এক্সপেরিমেন্টের যে ভ্যালুগুলো সেগুলোকে নোট ডাউন করা হয়। তোমরা যখন ল্যাবে যেসব ডাটাগুলো কালেক্ট করো, তো প্রথমে এক্সপেরিমেন্ট হলো, তারপর ডাটা কালেক্ট হলো, সেই ডাটাগুলোকে স্টাডি করে কিছু থিওরি ডেভেলপ করা হয় এবং সেই থিওরির বেসিসেই কুলম্বের সূত্রটা তৈরি। তো প্রথমেই কুলম্বের সূত্র ডাইরেক্টলি আসেনি, সেই কুলম্বের স্টাডি করা হয়, সেই ডাটার ওপর ভিত্তি করে কিছু গ্রাফস করা হয়, সেই গ্রাফসকে স্টাডি করে তারপরে কুলম্বের সূত্র দেখা হয়। ওকে, তো সেই কনসেপ্টটা আমি এখন ডিসকাস করি। তাও আমাদের সামনে যদি কিছু পরিমাণ যদি চার্জ নিই, ধরো চার্জ, প্রথমে আমাদেরকে চার্জ নিয়েই স্টাডি। তো এই চার্জ আমি দিলাম দুই প্রকার চার্জ, দুটো পজিটিভ চার্জ, Q1 আর Q2, সমজাতীয় চার্জ নিলাম, সমজাতীয় চার্জ। তুমি বিপরীত জাতীয় চার্জও নিতে পারো, Q প্লাস সমজাতীয় চার্জ দিলাম, এবং এই মানে বিপরীত জাতীয় চার্জও তুমি নিতে পারো। তো আমি সমজাতীয় চার্জ নিলাম, তার সেন্টার আছে এখানে আমাদের Q1, আর একটা চার্জ Q2, এবং এই চার্জ থেকে এই চার্জের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স আমি নিলাম এবং তার নাম দিলাম আর ডিস্টেন্সে রাখা হলো। এখানে একটা জিনিস তোমাকে এই কুলম্বের সূত্রে প্রথমেই জেনে নিতে হবে, এই আরটা নট ইকুয়ালস টু 0, এই আরটা কখনোই 0 হবে না, এবং এই আরের মান আর একটা 10⁻⁻15 মিটারের কম হবে না, 10⁻15 মিটারের নট লেস দ্যান আর নট ইকুয়ালস টু লেস দ্যান 10⁻⁻15 মিটার আর নট ইকুয়ালস টু 0। ওকে, এটুকু তোমাকে মাথায় রাখতে হবে যে 10-15 মিটারের কমে আরের মান কনসিডার করা হবে না কুলম্বের সূত্রের ক্ষেত্রে। যদি তার এই মানের আরও কম ভ্যালু কুলম্বের সূত্রের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় না, তখন আর কুলম্বের সূত্র থাকে না, তখন সেই সূত্রটা কোলাপস হয়ে যায়,
ওকে ওকে সেক্ষেত্রে আলাদা টপিক। তোমাকে এটুকু মনে রাখতে হবে কুলম্বের সূত্রটা অ্যাপ্লিকেবল কখন, যখন আজ ওই যে সেন্টার টু সেন্টার দুটো চার্জের ডিস্টেন্স কখনো 0 হবে না এবং 10⁻15 মিটারের কম হবে না। দেখো 10⁻15 মানে অনেকটা ছোটো ইউনিট, তাহলে যদি কম হয়ে সেটাকে 0ই কনসিডার করা হয়। সেক্ষেত্রে দেখবে তোমাদের সূত্রে লেখা কোনো একটা জায়গায় দেখবে তোমাদের কোনো ডেফিনেশনে লেখা আছে, দেখবে দুটি ডেফিনেশনটা যদি আমি একটু দেখি তোমাদের। সূত্রটি কী বলতো, বিন্দু আদানের ক্ষেত্রে পজিটিভ। দেখো বিন্দু আদান এইকেই দেখো যে চার্জ দুটো আমরা নিলাম সেই চার্জটা হচ্ছে পয়েন্ট চার্জ। অলওয়েজ রিমেম্বার বিন্দু আধান চার্জ যদি আমরা নিই, এই পয়েন্টটা আমি জাস্ট এটাকে এই পয়েন্ট রাখলাম, এটাকে জাস্ট বড় করে ড্র করলাম, এটা জাস্ট এই পয়েন্ট, তাহলে এর কোনো রেডিয়াস থাকবে না। আমি যদি এত বড় করে ড্র করি তাহলে একটা রেডিয়াস তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, বাট এখানে এই রেডিয়াসটা কনসিডার করা হবে না। এটা অলওয়েজ এক পয়েন্ট চার্জ, তা পয়েন্ট চার্জটাকেই জাস্ট বোঝানোর জন্য আমি এত বড় করে ড্র করলাম, এটাকে জাস্ট তোমরা পয়েন্ট হিসেবে কনসিডার করবে। ওকে, এটাকে জাস্ট জুম ভার্সনে আমি ড্র করলাম। তাহলে দুটো পয়েন্ট আধানের ক্ষেত্রে প্রযোজ্য, কুলম্বের সূত্র অলওয়েজ পয়েন্ট চার্জের ক্ষেত্রে প্রযোজ্য। আয়ত বস্তুগুলি আকার তাদের পারস্পরিক দূরত্বের তুলনায় নগণ্য হলে কুলম্বের সূত্র প্রযোজ্য হবে। ওকে, আয়ত বস্তুগুলির আকার তাদের পারস্পরিক দূরত্বের তুলনায় নগণ্য হলে তবেই কুলম্বের সূত্র প্রযোজ্য হবে। তার মানে এখানে দেখো বিষয়টা তোমাদেরকে এখানে বুঝিয়ে দিয়েছি। এখানে কুলম্বের সূত্র, এটাকে আমি কুলম্বের সূত্র কি বলছে, তাদের পারস্পরিক দূরত্বের তুলনায় তাদের কুলম্বে যে চার্জ পার্টিকেল বিন্দু আদান, এই যে বিন্দু আদান দুটো এই যে আর এর তুলনায় নগণ্য হলেই তবেই কুলম্বের সূত্র প্রযোজ্য। সেখানে আর নট ইকুয়ালস টু 0 এবং আর কখনোই 10⁻15 কম হবে না। যদি 10⁻15 কম নেওয়া হয় তাহলে সেটাকে আর ইকুয়ালস টু 0 কনসিডার করা হয়, কারণ অনেক ছোটো ইউনিটকে তুমি 0 ধরে নিতে পারো। তাহলে কুলম্বের সূত্রে প্রথমেই বলে দিয়েছে আর নট ইকুয়ালস টু 0 হবে। ওকে, আরটা হতে হবে একটা লম্বা ডিস্টেন্স। ওকে, আর চার্জ দুটো হতে হবে পয়েন্ট লাইক চার্জ। তো দেখো এই দুটো চার্জ সায়েন্টিস্ট কুলম্ব রেখেছিল এবং তার মধ্যে কিছু স্টাডি করলো, গ্রাফ, তারা কিছু ডেটা তিনি কালেক্ট করলেন এই চার্জের ক্ষেত্রে। তিনি এমন কিছু সেট আপ বানালেন। তো সেখানে তিনি কী দেখলেন, প্রথমে দেখো আমি সেই দুটোকেই দেখো গ্রাফের মাধ্যমে প্রথমে স্টাডি করবো। দেখো এই হচ্ছে গ্রাফ, ফোর্স, দুটো চার্জ Q1 Q2 রাখলো, আর এই পাশে কি স্টাডি করলো 1/r²। দেখো প্রথমে দেখো তিনি কীভাবে কি করলো, বিষয়টা এইভাবে তিনি বোঝানোর চেষ্টা করি আমি। তিনি প্রথমে কি দেখলো, গ্রাফ সেই যে ডাটাগুলো তিনি পেলেন সেগুলোকে এক্সপেরিমেন্ট করে তিনি এইভাবে তার মানে যে গ্রাফ তিনি ড্র করলেন, এইভাবে তার ডাটার বেসিসে গ্রাফটা এইভাবে হলো। দেখো প্রথমে কী দেখলেন, দেখো এই যে ফোর্স দুটো, আমরা কি জানি সমজাতীয় চার্জ পরস্পরকে কী করে, অ্যাট্রাক্ট করে, দুটো পরস্পরকে টান দেয়। আমরা জানি সমজাতীয় চার্জ পরস্পরকে কী হয়, রিপেল করে। ওকে, আর বিষময় জাতীয় চার্জ পরস্পরকে অ্যাট্রাক্ট করে। তো তিনি দেখলেন এই যে ফোর্স, এই যে দুটো ফোর্স তিনি ক্যালকুলেট করলেন, এই যে ফোর্স, এই ফোর্সটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, দেখো এই যে ফোর্স লাইনটা এটা, আর এটা হচ্ছে Q1 আর Q2, এর মধ্যে তিনি একটা গ্রাফ ড্র করলেন এবং গ্রাফটা অলওয়েজ সেন্টার টু সেন্টার স্ট্রেট লাইন হিসাবে পাস করছে। এবং তারপর তখন কি করলেন, দেখো এই যে গ্রাফটা তিনি পেলেন যখন আর কনস্ট্যান্ট রেখে, এই আর এর মানটা কনস্ট্যান্ট রেখে Q1 Q2 এর যে মান, যে Q1 আধানের যে মান আর Q2 আধানের যে মান, এই মানটা আস্তে আস্তে ইনক্রিজ করছে। দেখো যত Q1 Q2 এর মান এইদিকে ইনক্রিজ হচ্ছে, এইভাবে তার পয়েন্টগুলোকে যদি আমরা কানেক্ট করি এবং তারপরে যদি স্কেল দিয়ে ড্র করি, সেটাকে আমরা স্ট্রেট লাইন পাচ্ছি। তার মানে এখান থেকে তিনি দেখলেন ডিস্টেন্স দুটো আধানের সেন্টার টু সেন্টার ডিস্টেন্সটাকে যখন ফিক্স রাখছি এবং আধানের মান ইনক্রিজ করছি, সেক্ষেত্রে যে ফোর্সটা আমরা পাচ্ছি সেই ফোর্সটা সমানুপাতিক হারে বৃদ্ধি পাচ্ছে। তো সেখান থেকে তিনি লিখলেন কি, F সমানুপাতিক Q1 Q2। প্রথমে তিনি আরটাকে ফিক্স রাখলেন একবার,
এবং দ্বিতীয় ক্ষেত্রে আবার একটা ড্র করলেন, সেখানে কী করলেন, Q1 আর Q2-র মান দুটোকে কনস্ট্যান্ট রাখলেন। কনস্ট্যান্ট রেখে আর এর সঙ্গে তিনি চেঞ্জ দেখলেন এবং সেক্ষেত্রে তিনি একটা রেক্টাঙ্গুলার হাইপারবোলা পেলেন এবং তিনি সেটাকে ম্যাথমেটিক্যালি ড্র করলেন। সেক্ষেত্রে ফোর্সটা কী হয়ে যাচ্ছে, ওয়ান ডিস্টেন্সের ইনভার্স স্কোয়ারের সমানুপাতিক। ইনভার্স স্কোয়ারের সমানুপাতিক, বা তুমি বলতে পারো মধ্যবর্তী ডিস্টেন্সের বর্গের ব্যস্তানুপাতিক হারে চেঞ্জ হচ্ছে ফোর্সটা। তাহলে এই দুটো গ্রাফকে তিনি ড্র করলেন তার পাওয়া রেজাল্টের ভিত্তিতে। তারপর তিনি কী করলেন, দেখো এই যে এফ সমান সমান কী কী পেলো, এটাকে যদি আমরা এই জায়গাটাকে যদি আবার লিখে নিই, এফ সমানুপাতিক Q1 Q2, এফ সমানুপাতিক 1/r², এই দুটো রেজাল্ট তিনি পেলেন। এই রেজাল্ট তিনি পেলেন। ওকে, তো আমরা ম্যাথমেটিক্সে একটা জিনিস দেখে এসেছি, সেখানে কি দেখো, y সমান সমান যদি আমাদের x1 হয়, y সমান সমান যদি x2 হয়, দুটো ভ্যালু দেখো, সেক্ষেত্রে y সমান সমান x1 আর সেম y আর একটা ভ্যালুর সমানুপাতিক। তো সেক্ষেত্রে আমরা ম্যাথমেটিক্সে এই y সমান সমান দুটোর কী করতে পারি, x1 আর x2 মাল্টিপ্লাই করে আমরা লিখতে পারি। দেখো এখান থেকে এই y যদি সমান হয়, সেক্ষেত্রে দুটোকে আমরা এইভাবে লিখতে পারি, এইভাবে আমরা ম্যাথমেটিক্সে লিখতে পারি, এটা আমরা জানি। তো এখন তোমরা যদি না জানো, এটা মনে রাখো, যদি কোনো সমীকরণের একটা ভ্যালু দুটোর ক্ষেত্রে সমান থাকে এবং তার পার্শ্ববর্তী ভ্যালুটা যদি এই হারে চেঞ্জ হয়, তাহলে সেই টোটাল সমীকরণটাকে আমরা এইভাবে লিখতে পারি। তোমরা এটা একটু বোঝার চেষ্টা করে নিও, ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে কুলম, সায়েন্টিস্ট কুলম এই বিষয়টাকে সেম ওইভাবেই লিখলেন। তাহলে এই এফ সমান সমান সমানুপাতিক কী হয়ে যাচ্ছে, Q1 × Q2 × 1/r²। তাহলে এখান থেকে তিনি লিখতে পারছে এফ সমানুপাতিক Q1 Q2 /r²। এই যে সমীকরণটা তিনি এখানে পেলেন, এটাকে এখন আমরা বোঝার চেষ্টা করবো। দেখো তিনি কী সমীকরণ পেলেন, এখানে এফ সমানুপাতিক Q1 Q2 /r²। তো এই জায়গায় এখন আমাদের বুঝতে হবে, দেখো সমানুপাতিক চিহ্ন, এই যে সমানুপাতিক চিহ্ন এখানে রয়েছে, এফ সমানুপাতিক Q1 Q2 /r²। তো ম্যাথমেটিক্সে আমরা শিখে এসেছি যে সমানুপাতিক চিহ্ন আনতে হলে সর্বদাই এখানে একটা কনস্ট্যান্ট আমাদের লাগাতে হয়, কারণ কনস্ট্যান্ট সমানুপাতিক চিহ্ন দুটো সাইড কিন্তু ব্যালেন্স না। তাহলে এই দুটো সমীকরণটাকেই যদি আমরা ব্যালেন্স আউট করতে হয়, মধ্যবর্তী একটা কনস্ট্যান্ট আনতে হয়। যদি সেই কনস্ট্যান্টটাকে যদি আমরা কে দ্বারা ডিনোট করি, কে সমানুপাতিক সমান সমান Q1 Q2 /r²। তো এই তিনি টোটাল সমীকরণ তিনি পেলেন। আর এখানে কেটাকে বলা হয় কুলম্বস কনস্ট্যান্ট। কুলম্বস কনস্ট্যান্ট এটা কেন রাখা হলো, কারণ সমানুপাতিক চিহ্নটা তুলতে হলে সর্বদা ম্যাথমেটিক্স আমাদের কনস্ট্যান্ট আনতে হয়। তো যাকে কুলম্বের সূত্রের ক্ষেত্রে কুলম্বস এই সমানুপাতিকটা ইন্ট্রোডিউস করেছিল বলে একে বলা হয় কুলম্বীয় কনস্ট্যান্ট, এটা আমরা এখন জানি। তো এখন দেখো এই যে কুলম্বের কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট মান আমরা পেলাম, সেই কনস্ট্যান্টটা সর্বদা কী কনস্ট্যান্ট বলা হচ্ছে কেন, সেই কনস্ট্যান্টের তাহলে ওই যে কেটাকে বলা হচ্ছে কুলম্বীয় কনস্ট্যান্ট। তার মানে ওই যে ভ্যালুটা আমরা যেটা পাবো এক্সপেরিমেন্টে যদি আমরা ক্যালকুলেট করি, তো কুলম্ব এটা ক্যালকুলেট করেছিলাম, সেই ভ্যালুটাকে কনস্ট্যান্ট ভ্যালুটাকে আবার বার করেছিল, সেই ভ্যালুটাকে আমাদেরকে জানতে হবে। তো দেখো এই যে সমীকরণ আমরা পেলাম, এফ সমান সমান কে Q1 Q2 /r²। তো এই যে সমীকরণটাকে আমাদেরকে এখন ডিফারেন্ট ইউনিটে আবার স্টাডি করতে হবে। তার মধ্যে হচ্ছে কি SI ইউনিট, আর একটা হচ্ছে কি CGS ইউনিট। এই দুটো ইউনিটে এই সূত্রটাকে আমাদেরকে এখন স্টাডি করতে হবে। তো দেখো তাহলে প্রথমে আমরা যদি স্টাডি করি CGS ইউনিটে, সেখানে কি বলছে, কে সমান সমান 1। ওকে, দেখো এখানে লেখা আছে, আমি একটু স্টাডি করি। CGS পদ্ধতিতে বায়ু মাধ্যমের ক্ষেত্রে দুটি বিন্দু আধান Q1 Q2 পরস্পর থেকে আর দূরত্বে থাকলে তাদের মধ্যবর্তী আকর্ষণ হয়ে যায়, কি হয়ে যায় CGS ইউনিটে, তখন কে সমান সমান 1, বায়ু মাধ্যমে কে সমান সমান 1 ধরা, তখন এই সূত্রটা হয়ে যায় এফ সমান সমান Q1 Q2 /r²। ওকে, এই r²
সিজিএস পদ্ধতিতে বলা হচ্ছে। তাহলে এসআই ইউনিটে কী হবে? এসআই ইউনিটে এই যে ফর্মুলার ক্ষেত্রে এসআই ইউনিটে শূন্য মাধ্যমে বায়ুর ক্ষেত্রে ইন এয়ার, দেখো প্রথমে শূন্য মাধ্যমের ক্ষেত্রে এই যে এই কেটার মান তখন সায়েন্টিস্ট কুলম্ব ক্যালকুলেট করে পেয়েছিল 1/4 এপসাইলন নট, যেখানে এপসাইলনটাকে বলা হচ্ছে এপসাইলন নট বলা হয়, যাকে পারমিটিভিটি, শূন্য মাধ্যম বায়ু মাধ্যমে তড়িৎভেদ্যতা, সুতরাং ওকে, একে বলা হয় পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, যেখানে এপসাইলনটাকে বলা হয় পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, বাকে তড়িৎ ভেদ্যতা বলা হয়, শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, এবং তার মান কত 1/4 এপসাইলন নট। এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ভ্যালু, কুলম্ব এটাকে ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করে সিজিএস এসআই ইউনিটে এই কে এর মানটা বার করেছিল। তো এই যে মানটা যদি এখন আমরা বসিয়ে দিই কুলম্বের সূত্রে, তাহলে কী পাচ্ছি? টোটাল কুলম্বের সূত্র 1/4 এপসাইলন নট Q1 Q2 ডিভাইড বাই r²। তো এই হচ্ছে টোটাল সমীকরণ কোন ইউনিটে? এসআই ইউনিটে। অলওয়েজ রিমেম্বার এসআই ইউনিটে এই হচ্ছে ভ্যালু। তো এখানে F সমান আমরা বার করলাম। তো এখন দেখো এই সূত্রটাকে আমাদেরকে এখন ম্যানুপুলেট করা জানতে হবে। দেখো একটা সূত্র আমরা পেলাম এসআই ইউনিটে, আর সিজিএস ইউনিটে বায়ু মাধ্যমে কে এর ভ্যালু 1, এসআই ইউনিটে শূন্য স্পেসে বা শূন্য বা বায়ু মাধ্যমে কে এর মান হচ্ছে 1/4 এপসাইলন নট। তো আমরা পেলাম, এখন আমরা এসআই ইউনিটটাকে স্টাডি করি। F সমান 1/4 এপসাইলন নট Q1 Q2 ডিভাইড বাই r²। আর এই এপসাইলনটাকে আমাদেরকে বার করতে হবে, একে বলা হয় পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। ওকে, তো এই এপসাইলন নটটাকে যদি আমরা এই সমীকরণ থেকে একটু ম্যানিপুলেট করে বার করার চেষ্টা করি, তোমরা ম্যাথমেটিকে ম্যানিপুলেট করবে, তাহলে তোমরা কী পেয়ে যাবে? এপসাইলন নট সমান তোমরা পাবে হচ্ছে কী পাবে? 1/4 তারপরে কী পাচ্ছ দেখো Q1 Q2 ডিভাইড বাই FR²। এটা হচ্ছে এপসাইলন নটের মান, এসআইতে এপসাইলন নটের মান। ওকে, তো দেখো এসআই ইউনিটে চার্জ ক্যালকুলেট করা হয় কুলম্ব ইউনিটে। ওকে, আর যে ডিস্টেন্স থেকে মিটার ইউনিটে, ফোর্সটাকে নিউটন ইউনিটে স্টাডি করা হয়। ওকে, এটুকু আমরা জানি। তাহলে এই জায়গা থেকে এপসাইলন নটের আমরা এখন কী বার করব? ইউনিট বার করব। দেখো এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা হচ্ছে একটা ডাইমেনশনাললেস কোয়ান্টিটি, একটা ইউনিটলেস কোয়ান্টিটি। বাট এই যে কুলম্ব, এর ক্ষেত্রে কিন্তু দেখো এর আধানটাকে যদি আমরা সি বলি, এই আধানটাকে যদি সি বলি, তাহলে সি ইন্টু সি, এটা হচ্ছে নিউটন, তারপরে মিটার স্কোয়ার। ওকে, তাহলে টোটাল কী পাচ্ছি? কুলম্ব স্কোয়ার নিউটন মিটার স্কোয়ার। তাহলে তুমি এখান থেকে এপসাইলন নটের ইউনিট তুমি পেয়ে গেলে নিউটন কুলম্ব স্কোয়ার বাই নিউটন মিটার স্কোয়ার। বোঝা গেল? এই ইউনিটটা আমরা এখান থেকে পেলাম। তাহলে এপসাইলন নটের ইউনিটটাকে c² নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2 এইভাবে তুমি লিখতে পারো। তো তারপরে আরও কিছু বিষয় দেখো, মাত্রা বার করতে হবে। এখান থেকে তোমার ইউনিট পেলাম, তাহলে এপসাইলন নটের মাত্রা আমাদেরকে বার করতে হবে, ডাইমেনশন, একে বলা হচ্ছে ইউনিট। এখন যদি মাত্রা বার করি সেক্ষেত্রে দেখো এই ফর্মুলার দিকে চলে যাবে। এই যে প্রথম টার্মটা হচ্ছে ডাইমেনশনলেস কোয়ান্টিটি, বাট এটা দেখো একে বলা হয়, একে যদি তুমি দেখো এটা হচ্ছে, দেখো ডাইমেনশন লেখার ক্ষেত্রে কিভাবে কি করে, দেখো বক্স লেখে Q1 Q2 ডিভাইড বাই F ডিভাইড বাই মিটার স্কোয়ার। তো এটা হয়ে যাবে দেখো IT স্কোয়ার ডিভাইড বাই, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফোর্সটাকে বলা হয় mLT T⁻², এর মাত্রা টোটাল তোমরা পড়ে এসছো। আর এটা হচ্ছে মিটার তার স্কোয়ার। ওকে, এম তার স্কোয়ার, এটা তোমাদেরকে স্টাডি করে এসছো। তাহলে এখান থেকে টোটাল কী পাবো আমরা? এখান থেকে টোটাল আমরা পাবো, কি পাচ্ছি দেখে নিই। সরি, এটা হচ্ছে
এম ফর মাস, এটা হচ্ছে এল হবে, এল স্কোয়ার। তাহলে মাস ইনভার্স তারপর হচ্ছে এল টু দি পাওয়ার -3, তারপর আমরা কি পাচ্ছি আই, তারপরে আমরা পাচ্ছি আই স্কোয়ার টি টু দি পাওয়ার টি টু দি পাওয়ার টি টু দি পাওয়ার 4। ওকে, এই আমরা মাত্রা পেলাম এম টু দি পাওয়ার -1, এল টু দি পাওয়ার -3, আই টু দি পাওয়ার 2, আই টু দি পাওয়ার 2 আর টি টু দি পাওয়ার 4। এই হচ্ছে ডাইমেনশন। ওকে, ডাইমেনশন আমরা পেলাম, ডাইমেনশনটা আমরা পেলাম। তারপর কি বলছে, কিছু বিষয় যদি আমরা আরেকটু জানার চেষ্টা করি, তাহলে দেখো আমরা পাচ্ছি আমরা এখন, তাহলে তোমাদেরকে এফ সমান 1/4πε0 Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার পেলাম, যেখানে ε0 মাত্রা বার করলাম সি স্কোয়ার নিউটন ইনভার্স এম টু দি পাওয়ার -2, এটা পেলাম। এর মাত্রা আমরা পেলাম, ডাইমেনশনটা হচ্ছে ইউনিট। এর মাত্রা আমরা কি পাচ্ছি m-1 টু দি পাওয়ার, তারপর হচ্ছে এল টু দি পাওয়ার -QI স্কোয়ার টি টু দি পাওয়ার 4। এটা হচ্ছে ডাইমেনশন আমরা পেলাম। তারপর হচ্ছে 1/4πε0 এর মানটা আমরা পেলাম। এর যদি মান আমরা এখন জানবো, এর মান হচ্ছে 9 × 10 টু দি পাওয়ার 9 মিটার, 10 টু দি পাওয়ার 9 এর মান। এর ইউনিটটা এখন আমাদেরকে বার করতে হবে, এই যে কোয়ান্টিটির ইউনিট। তো এটার ইউনিটটা কী হবে, নিউটন মিটার স্কোয়ার ইন্টু সি টু দি পাওয়ার -2। এই ফর্মুলা থেকে তোমরা মানটাকে বার করে নিতে পারবে। এর ইউনিটটা তোমরা এই ফর্মুলা থেকে কীভাবে করছি দেখো, এই ফর্মুলা থেকে একটু বোঝার চেষ্টা করো। 1/4πε0 পাচ্ছি, এখানে Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার, আর এই এফ তো থাকছেই। তাহলে কিউ সমান কী হচ্ছে কুলম্ব স্কোয়ার, নিচে হচ্ছে মিটার স্কোয়ার, আর এর ফোর্স নিউটন। তাহলে আমরা কি পাচ্ছি সরি কোথায় গন্ডগোল হলো, জাস্ট 1 মিনিট। এখান থেকে যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে আমরা কী পাচ্ছি, এখানে আমরা পাবো হচ্ছে ফোর্স ওপরে চলে যাবে আর স্কোয়ার ডিভাইড বাই Q1 Q2। তাহলে এখান থেকে নিউটন মিটার স্কোয়ার ডিভাইড বাই কুলম্ব স্কোয়ার, তাহলে নিউটন মিটার স্কোয়ার টু দি পাওয়ার কুলম্ব -2। এই হচ্ছে মান, এই হচ্ছে কুলম্বের সূত্রের টোটাল থিওরি আমরা আজকে আলোচনা করলাম এখানে। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই হচ্ছে এটার টোটাল থিওরি। 1 মিনিট। তো এই যে কুলম্বের সূত্র, আমরা একটা এক্সপেরিমেন্টাল ফর্মুলা যাকে এক্সপ্লেন করলাম, তার ডেরিভেশন করলাম কীভাবে কী হলো, তারপর তার কনস্ট্যান্টের মান বার করলাম, ডাইমেনশন বার করলাম, ইউনিট বার করলাম। ওকে, তো এই হচ্ছে এটার এক্সপ্লেনেশন। তো এই যে কুলম্বের সূত্র, যেখানে এপসাইলন নটটাকে বলা হয় পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। কুলম্বের সূত্রটা এসআই ইউনিটে তার ফরম্যাট কি, এটা হচ্ছে শূন্য মাধ্যমের কুলম্বের সূত্রকে শূন্য মাধ্যমে দুটো চার্জ এয়ারে রেখে যখন তার ক্যালকুলেশন করা হয়, সেক্ষেত্রে এসআই ইউনিটে এবং সিজিএস ইউনিটে তার ফর্মুলাগুলো কী হবে, তার ডিফারেন্ট টাইপের যে কনস্ট্যান্টের মান কী হবে, তার ইউনিট, তার ডাইমেনশনটা আমরা এখন ক্যালকুলেট করলাম। এখন যদি এই ফর্মুলাটাকে যদি কোনো মাধ্যমে রাখা হয়, যদি এখানে একটা লিকুইড রেখে দুটো চার্জ Q1 Q2 রেখে দুটোর মধ্যে কুলম্বের ফোর্স ক্যালকুলেট করে, সেক্ষেত্রে কুলম্বের ফোর্স হয়ে যাবে K' Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার। দেখো কে তখন প্রথমে ছিল শূন্য মাধ্যমের ক্ষেত্রে কুলম্বীয় কনস্ট্যান্ট, বাট কুলম্বের সূত্রটাকে যদি আমরা কোনো মাধ্যমে অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে তখন এই মাধ্যমে তখন তার কনস্ট্যান্টের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে এই কনস্ট্যান্টটা হয়ে যায় কেটার সমান হয়ে যায়, তখন কি হয়ে যায় কে ড্যাশটাকে হয়ে যাবে কে এপসাইলন নট। ওকে,
1 মিনিট, এটা এমন হবে না, জাস্ট 1 মিনিট। সেক্ষেত্রে এই কনস্ট্যান্টের ভ্যালুটা হয়ে যাবে, দেখো এই কে ড্যাশ হয়ে যাবে, তখন কে ড্যাশের ভ্যালুটা হয়ে যাবে 1/4 পাই এপসিলন। তখন নট না, এই নটটা হচ্ছে কি শূন্য মাধ্যমের পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, এটা হচ্ছে এই ভ্যালুটা ছিল কে, এই কে এর ভ্যালুটা ক্যালকুলেট করছি তো এটা পাচ্ছি। সেখানে যে এপসিলন নট, এই যে শূন্য মাধ্যমের ক্ষেত্রে এপসিলন নট, এই শূন্য মাধ্যম এপসিলন নট এর মান আছে 8.8 কত হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12 এবং তার নিউটন, তার ইউনিট হচ্ছে নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2। বাট এক্ষেত্রে কে ড্যাশের ভ্যালু হচ্ছে এটা, আর এইটা বলা হচ্ছে পারমিটিভিটি ইন মিডিয়াম, পারমিটিভিটি, এটাকে বলা হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি। ওকে, এপসিলনটাকে বলা হয় এপসিলন, এই এপসিলন নট না সরি, এটা হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি, রিলেটিভ পারমিটিভিটি। এবং এটাকে তখন লেখা হয় এপসিলন সমান সমান হয় কে এপসিলন নট। ওকে, কে এপসিলন নট, বোঝা গেল? এই হচ্ছে কে হচ্ছে ওই মাধ্যমের আপেক্ষিক তড়িৎভেদ্যতা, আপেক্ষিক তড়িৎভেদ্যতা, বোঝা গেল? ওকে, মাধ্যমের ক্ষেত্রে কুলম্বের সূত্র কী হবে এটাকে আমরা স্টাডি করলাম। তো এই হচ্ছে আজকে আমাদের স্টাডি, যেখানে আমরা কুলম্বের সূত্র সম্পর্কে স্টাডি করলাম। ওকে, এরপর আমরা নেক্সট লেকচারে কুলম্বের সূত্র ইউজ করে কিছু ম্যাথমেটিক্যাল কোশ্চেন এবং কিছু গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্যাল কনসেপ্ট আমরা আলোচনা করব। তো দেখা হচ্ছে আমাদের আবার নেক্সট আর একটা ভিডিওতে।